This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি দরজা যদি খুলে দিই তো এটা থাকবে না। আমি একটু ছোট্ট করে দরজাটা খুলতে চাই, ছোট্ট করে। ডিসেম্বর মাসে বেশ তাই হলো। বিজেপি জানেও না ওদের কজন নেতা, কজন সাংসদ, কজন বিধায়ক তারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছেন। কেউ একটু টাইম নিচ্ছেন, কেউ তাড়াতাড়ি যোগাযোগ করতে চান, কেউ অভিষেকের সঙ্গে দেখা করে এসেছেন। দুর্গাপুরে সভা চলাকালীনও তার যেটুকু ফাঁক পেয়েছেন সেখান থেকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন কে কী বলছেন বা ইত্যাদি। ফলে বিজেপি যদি উটপাখির মতো বালির মধ্যে মুখ গুজে যে ঝড় ওঠেনি তাহলে ভুল করে। শুনলেন তো কথাগুলো। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজাটুকু একটুকু ফাঁক করে, রবীন্দ্রনাথের বীরপুরুষ কবিতা। কিন্তু শুনলেন যে কথাগুলো, তার পৌরুষটার কোথায় রইল বলুন তো? অভিষেক বলেছিলেন একটু ফাঁক করেছি, বললেন খুলে দিলাম। কুণাল ঘোষ বলেছিলেন বিজেপির কোনো নেতা তিনি নাকি ওই দলীয় সম্মেলন চলাকালীন মেসেজ করে করে কি হচ্ছে ভেতরে তার ধারা বিবরণী তৃণমূলের কাছে পৌঁছে দিচ্ছিলেন। দেখুন, এগুলো বলেছেন তারা, শুনেছি আমরা, কিন্তু সেগুলোর কি হয়েছে না হয়েছে ওনারা ঠিক পরিষ্কার করে বলেননি এক্স্যাক্টলি কি তারা হাতে পেয়েছিলেন। কিন্তু বিজেপির তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য তো তৃণমূলের ওই সংসদীয় গ্রুপের হোয়াটসঅ্যাপ চ্যাটটাই প্রকাশ করে দিলেন। তৃণমূলের দুই সাংসদের অসংসদীয় ঝগড়ার এই গোপন ভিডিও তো এখন হাতে হাতে ঘুরছে। সেটা তো তাদের ওই গোপন বৈঠক বা নিজস্ব একদম প্রাইভেট প্লেসের বৈঠক, কথোপকথন, তারই ভিডিও রেকর্ডিং। মানে বুঝলেন তো, গোপন ও কথাটি রইল না গোপনে। এবার তৃণমূলের কে কোথায় কার সঙ্গে যোগাযোগ রাখছেন, কার ঘরের ভেতর অন্য কেউ ঢুকে বসে আছে, ওই গানটা শুনলেন না, আপ কে কামরে মে কই রহতা হ্যায়, এবার কে কার ঘরের রয়েছেন এটা নিয়ে তো সংশয় দেখা দিচ্ছে। দেখুন, সদর দরজা খোলার কথা হয়েছিল, এ তো শোয়ার ঘরের দরজাটা হাট খোলা হয়ে গেল তো বটে, কিন্তু কে করলো বলুন তো? এবং এইটা ভিডিওটা আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি সে ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। জানি না, সে একজন এমপি করেছেন, আমার পিছনে যারা ছিল তাদের মধ্যে একজন। সে আমি কি করব? আমি কি করতে পারি? যদি কেউ করে থাকে আমাদেরই এমপিদের মধ্যে কেউ করেছে। এক পা এগিয়ে দু পা পেছনো, বা ওই বলি করে বলে দিও, তারপর কে করেছে আমি কি করে জানবো, এরকম গোছের একটা বক্তব্য শুনলেন তো একজন এমপি, তিনি অন্য দল থেকে এসছেন, অন্য রাজ্যের এমপি। এটার পরে দলের মধ্যে খুঁজে বার করা খুব কঠিন নাকি? তাও ধরে নিচ্ছি নিশ্চয়ই খুব কঠিন কাজের, নামটা মুখে আনতে পারছেন না। সুতরাং প্রশ্নটা এখনও বর্তমান, কে ফাঁস করেছে? দেখুন, প্রশ্ন যখন আছে উত্তর সেটা বার করা কি খুব কঠিন? এই যে ধরুন এই গ্রুপের যারা মেম্বার, মানে এটা পার্টি, তো পার্টির একটা এত বড় একটা মন্ত্রগুপ্তির ব্যাপার থাকে, এটা প্রাইভেট ব্যাপার থাকে, ভেতরের খবর বাইরে চলে যাওয়া মানে তো ভয়ঙ্কর বড় একটা বিশ্বাসঘাতকতা। এটা তো দল অ্যালাউ করতে পারে না, তারা কড়া ব্যবস্থা তো নিতেই পারে। সুতরাং তারা ওই গ্রুপের মধ্যে, সংসদীয় গ্রুপের মধ্যে যারা রয়েছেন, যারা মেম্বার ওই গ্রুপের, মানে তাদের যে নম্বরের মাধ্যমে ওই গ্রুপে তারা সংযুক্ত, সেই ফোনগুলোকে পার্টি তো সিজ করে নিতেই পারে, তল্লাশি করে দেখতে পারে। তাতেই তো বোঝা যাবে কার ফোন থেকে ওই চ্যাট বা ওই ভিডিও সব ফাঁস ঠাস হয়েছে। দলের একটা ভেতরের খবর ভেতরে রাখার একটা মানে গোপনীয়তা রক্ষার বিষয়, তো সেটার প্রয়োজনে তো দল এরকম কড়া ব্যবস্থা নিতেই পারে বলুন, মানে যদি নিতে চায়। অথবা এইভাবেই সকলের ফোনই যদি দেখা যায় যে নির্দোষ, তাহলে তো আবার বিজেপির বিরুদ্ধে আড়ি পাতার অভিযোগটাও তোলা যাবে, সেই স্কোপটাও তো দরকার। কিন্তু সেই অভিযোগটা, সেটার জন্য তো অবশ্য কোনো তদন্ত করার দরকার হতো না, সহজেই বলে দেওয়া যেত বিজেপি আড়ি পাচ্ছে। কিন্তু মুশকিল কি জানেন, তাতে যা হতো, অবশ্য এখন যা বললেন দুটোতে একই জিনিস হলো, বিষয়টা যে সত্যি সেটাই তো মেনে নেওয়া হলো। অবশ্য দেখুন, তৃণমূলের লোগো দেওয়া ব্যানারের সামনে বসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় গড় করে যা উগরে দিলেন, তারপর তো আর ওই চ্যাট, ওই ভিডিও, ওটা আসল না নকল, কে ফাঁস করলো, ওর ভেতরে আর কি ছিল,
কি আলোচনা হয়েছিল এসব নিয়ে আর আলাদা করে আলোচনা বা খোঁজ খবরের খুব দরকার পড়ছে না। এটা তো বোঝা গেছে এই ভিডিও ওই চ্যাট সব একদম খাঁটি 16 আনা আগমার্কা তৃণমূল। সকাল থেকেই তো ওই চ্যাট আর ভিডিও বাজারে ঘুরছিল আর বিকেলে তার কনফার্মেশন এসে গেল। এবার কল্যাণ জানতেন এই রকম একটা দিনে তিনি সংবাদ মাধ্যমের সামনে বসলেই এই নিয়েই প্রশ্ন ধেয়ে আসবে তার দিকে। তবু কিন্তু তিনি সাংবাদিকদের সামনে এলেন এবং সাংবাদিক সম্মেলন করতে বসেও পড়লেন এবং অবধারিতভাবে যে প্রশ্নগুলো আসার কথা ছিল সেই প্রশ্নগুলোর মুখেই পড়লেন। দেখুন প্রশ্নগুলো তিনি শুনলেন, অনিচ্ছা প্রকাশ করলেন, করেও প্রশ্নগুলোর উত্তর দিলেন এবং যে সুপার নিউমেরারি নিয়ে তিনি ওইখানে এসে বসেছিলেন কথা বলবেন বলে, মানে সেটা যদি আসল কারণ হয়ে থাকে, তো সেটা নিয়ে যতটা বললেন দলের ভেতরের খেয়ে নিয়ে তার থেকে অনেক বেশি উগড়ে দিলেন। ওই ভিডিও ওই চ্যাট নিয়ে অনেক বেশি কথা বললেন। প্রশ্ন তো একটাই, দরজা খোলার মতো কেউ কি তার মুখটাও খুলে দিয়েছিলেন? একটা অন্য প্রসঙ্গ এটা আসছে পলিটিক্সে। বিজেপি তরফ থেকে তারা কিছু ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। বলতে হবে, আমি বলতে চাইছিলাম না। বলতে হবে ইলেকশন কমিশনের বাইরে যেটা তো ওই ধরনের ভিডিও প্রকাশ্যে আসে না, তো সেখানে দেখা যাচ্ছে আপনাকে কেউ অ্যারেস্ট করার জন্য বলেছিল, তার আপনি প্রতিবাদ করছেন, কে আপনাকে অ্যারেস্ট করতে বলেছে? আমি কখনো এর মধ্যে 4-5 দিন গেছে আমি কোনো প্রেসের কাছে যাইনি, কোনো কাউকে কোনো কথা বলিনি। কিন্তু আজকে ভিডিও লিক ফিক হয়েছে, ভালো কথা, আমার কোনো অসুবিধা নেই। আমি কিন্তু এই ইন্টারভিউটা দিতাম না, তোমরা আমাকে বললে ভিডিও বেরিয়েছে দাদা আপনি এখানে আছেন। সিরিয়াসলি সাদা মনে কোনো কাদা নেই। বিশ্বাস করুন ভদ্রলোকে যত দেখছি না জাস্ট ফ্যান হয়ে যাচ্ছি। ইনি 4-5 দিন সাংবাদিকদের সামনে আসেননি, নিজেই বললেন। আজকে এলেন, এমন একটা দিনে এলেন যেদিন আশাটা সবচেয়ে বেশি তার জন্য বিব্রত করার মতো একটা প্রশ্ন আসবে, এটাই তো স্বাভাবিক ছিল। তাও এলেন এবং তারপরেও তিনি কিছু বলতে চান না, সবই সাংবাদিকরা জিজ্ঞেস করলো আর তিনি বললেন। এবার সাংবাদিকদের তার মানে কাজ যেটা তারা সেটা করেছে, সাংবাদিকদের কাজ প্রশ্ন করা, তারা প্রশ্ন করেছে, আর তার কাজ তার মানে বলা, তিনি সেটা করেছেন। তাই মনে হচ্ছে না সব কিরম যেন সহজে হয়ে গেল, যেটা হওয়ার ছিল সেটাই কি হয়ে গেল। দেখুন ভিডিও লিক, চ্যাট ফাঁস, এগুলো হওয়াটা যদি আপনি দলের দিক থেকে দেখেন, মানে তৃণমূলের দিক থেকে দেখেন, তাহলে তো এটা অন্তর্ঘাত। কিন্তু কল্যাণকে সাংবাদিকরা একবার প্রসঙ্গটা সামনে এনে ফেললেন আর অন্তর্ঘাত হয়েছে বলে তিনি দলের অন্তর্নিহিত সমস্ত কথা গড় গড় করে বলে দিলেন। অসাধারণ লাগলো না যা বললেন এবং যেভাবে বললেন? তাতে সংবাদ মাধ্যম কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়া আজ আর কিচ্ছু দেখাতে পারবে বলুন তো? এটা দেখুন, আপনাদের ওপরেই ছেড়ে দিলাম আর কি। ইনফ্যাক্ট দেখুন, সংবাদ মাধ্যম যদি আজকে অন্যদিকে অন্য কিছু দেখাতেও যেত, দর্শক এরকম গরমা গরম রিয়েলিটি শো ছেড়ে অন্যদিকে নজর দিত? আপনারাই বলুন। আজই জানেন তো চারপাশে কি হচ্ছিল আপনারা জানেন? জাতীয় সংবাদ মাধ্যমগুলো সব কটা, যত ন্যাশনাল চ্যানেল আছে, এই মানে আমাদের বাংলার চ্যানেল তো বটেই, সমস্ত ন্যাশনাল চ্যানেলে ওই 26,000-এর চাকরি যাওয়া নিয়ে চরম হইচই শুরু হয়ে গেছিল। হওয়ারই কথা, এটা তো অভূতপূর্ব ঘটনা। এরকমভাবে 26,000-এর চাকরি চলে যাবে এক কলমের খোঁচায়, একদিনে আদালতের নির্দেশে, এবং তাও একটা রাজ্যে এরকম, এবং 26,000 শিক্ষক যাদের নিয়ে একটু সবারই অন্যরকম একটা সেন্টিমেন্ট থাকে, এবং তাদের চাকরি গেল তার কারণ হচ্ছে সরকার ওই যোগ্য অযোগ্য, মানে কারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, কারা দুর্নীতি করে চাকরি পেলেন না, এরকম সব কারণ। এবং তারপরে মুখ্যমন্ত্রী বৈঠক করে তাদের সঙ্গে আবার তাদের বিনা পয়সা, মানে কোথাও গিয়ে আর কি স্বেচ্ছাশ্রম দেওয়ার মতো প্রস্তাব দিলেন। সেটা নিয়ে চারপাশে হইচই হচ্ছে, কেউ আসবেন বলছে, কেউ আসবেন না বলছে, মানে একটা জাতা কাণ্ড। সেই বাজারে এই গোটা বিষয়টায় মানে পরিস্থিতি যখন বেগতিক হব করছে, যখন চারপাশে ওই মানে প্রচার এবং ওই চাকরি যাওয়া শিক্ষকদের আন্দোলনকে ঘিরে পরিস্থিতির পারদ চচ্চর করে চড়ছে, হঠাৎই স্ক্রিন জুড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং এক মহিলা সাংসদের ঝগড়া বলে ঝগড়া, একদম কলতলার ঝগড়া। এমন একটা ইস্যুতে
ভাবুন, ঝগড়াটা হচ্ছে যার সঙ্গে সাধারণ মানুষের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট তৃণমূলেরও আলাদা করে কোনো যে সম্পর্ক আছে এরমও না, না রাজনৈতিক না দলগত, সম্পূর্ণ একটা ব্যক্তিগত বিষয় থেকে গোটা ব্যাপারটা স্পার্ক করে গেল। কিন্তু তারপর ওই যে একটা ফুলকি, সেটা এমন আগুন লাগালো, ওই বলে না, সেই সুকান্ত লিখেছিলেন আমি একটা দেশলাই কাঠি, সে দেশলাই কাঠির যে এরকম পাওয়ারফুল দেশলাই কাঠি সিরিয়াসলি ভাবা যায়নি। কিন্তু একটা কথা মনে হচ্ছে জানেন তো, এরকম তো অতীতেও দেখা গেছে। সরকার যখনই কোণঠাসা হয়েছে তখনই কিন্তু আমরা দেখেছি এরকম একটা আদি নব্যের দেশলাই কাঠি ঝাক করে জ্বলে উঠেছে। যখনই মানুষ চায় বস্ত্র খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। শোনেননি? মনে পড়ছে তো? ঠিক সেরকম যখনই মানুষের কাছে ওই জবাবদিহি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তৃণমূলের ভেতরে কিন্তু তুমুল ঝগড়া বেঁধে যায়। এবার এইরকম পরিস্থিতিতে মানে গোলমেলে একটা ইস্যুর ওপর আরেকটা ওভারল্যাপ করে যাচ্ছে, কে কোন ইস্যুকে কোন ইস্যু চেপে দেওয়ার চেষ্টা করছে, সেটা ঘটনাচক্রে হয়ে যাচ্ছে কাকতালীয় নাকি সেটাই হওয়ার কথা বা করার চেষ্টা, মানে সব মিলিয়ে একটা গোলমেলে পরিস্থিতি। যে গোলমেলে পরিস্থিতিতে নজর যে কোনো সময় ঘুরে যেতে পারে। এবার নজর যাতে ঘুরতে না দেওয়া যায় সেই জন্য কিন্তু কিছু কথা বলা দরকার, জানেন তো? সেই কথাগুলো আপনারা জানেন, যে কথাগুলো আজকে অন্তত না বললেই না। ছোটবেলায় সে একটা কথা ভীষণ শুনতাম, জানেন তো, মানে এটা খুব চলতি কথা, আপনাদেরও মুখে মুখে ঘুরেছে নিশ্চয়। ওই সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ, এটা তো বহুবার আমরা শুনেছি, বলেওছি। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ দিল্লিতে বসে সাতকাণ্ড রামায়ণ পাঠ করেই মোটামুটি শুনিয়েছেন সাংবাদিকদের। যেটা বললেন এটা রামায়ণ ছাড়া আর কি, কিন্তু ওই প্রশ্নটার জায়গা তো ছেড়ে রেখে দিলেন, কারণ সব বললেন, যা যা বলার সমস্ত কিছু বললেন, যা যা বোঝাতে চাইলেন সব পরিষ্কার করে দিলেন, কিন্তু সীতার নামটা বলেননি। সোশ্যাল মিডিয়ায় লিক করা ভিডিও এবং হোয়াটসঅ্যাপ চ্যাট যদি ট্রেলার হয় তাহলে পুরো সিনেমার গল্প শুনিয়েছেন কল্যাণ নিজে, কিন্তু সেটা ওই মহিলা সাংসদের নাম না করে, যাকে কেন্দ্র করেই রামায়ণটা হয়ে গেল। এবার এটা কাণ্ড সেটা আমরা এক্ষুনি বলতে পারবো না, কিন্তু এই যে কেলেঙ্কারি কাণ্ড এবং এটার থেকে যে চারপাশ লণ্ডভণ্ড হচ্ছে এটা নিয়েও কোনো সংশয় নেই। সত্যি কথা বলতে কি, কল্যাণ একটু একটু করে মুখ খুলেছেন। আর আমার না সেই ছোটোবেলায় মনে আছে টিভিতে দেখতাম রামায়ণ, মহাভারত রামায়ণ, সেই রামায়ণের কথাটা খুব মনে পড়ে যাচ্ছে। সেই যে একটা তীর ছুড়লেন রাম, সেটা তীরটা বেরোলো জাস্ট ধনুক ছেড়ে, তারপর সেটার থেকে অনেকগুলো তীর হয়ে গেল, কখনো আবার সেটার থেকে সাপ হয়ে গেল। কল্যাণের মুখের কথাগুলো তো সেরকম, বেরোচ্ছে মুখ দিয়ে একটা কথা, তারপরে একাধিক তীর হয়ে দিক বিদিকে ছুটে বেড়াচ্ছে। তফাৎ অবশ্য একটা আছে, প্রতিপক্ষের দিকে না, তার সবকটা তীরই গিয়ে বিঁধেছে নিজের দলের লোকের গায়ে। কথা হচ্ছে কোনো এক মহিলা, মানে আমাকে যেদিনকে যাব ইলেকশন কমিশনে তার আগের দিন ডেরেক ওব্রায়েন আমার কাছে একটা টেক্সট করে পাঠিয়ে দিল, বললো 7-8 জন এমপির নাম দিল, সেই 7-8 জন এমপির সিগনেচার একটা মেমোরান্ডামে সই করছে, যেটা ইলেকশন কমিশনকে দেওয়া হবে। আমাকে একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন, আমাকে দিয়ে সিগনেচার কালেক্ট করা হয়নি কেন, নেওয়া হয়নি কেন। আমার যার ইনস্ট্রাকশন সেই অনুযায়ী আমি কাজ করেছি, ইনস্ট্রাকশনের বাইরে তো আমি কাজ করবো না, নাম নেই আমি কি করব। দেন সি সাউটেড দ্যাট যে ডেলিভারেটলি আমাকে সিগনেচার করে না, আমার ডোন্ট কোয়ার্ড উইথ মি, আমার সঙ্গে ঝগড়া করো না। দেন সি ওয়াজ শাউটিং অ্যাট দি টপ লেভেল, আই ওয়াজ অলসো শাউটিং, নো ডাউট অ্যাবাউট। ইন দি মিন টাইম সেই ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফকে গিয়ে বলছে অ্যারেস্ট মাই এমপি, অ্যারেস্ট মি। সেই মহিলার আর কোনো ইস্যু নেই, মহিলা এমপির, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। অন্য বিজেপির কোনো নেতাকে চ্যালেঞ্জ করে না, পশ্চিমবাংলার কোনো নেতা সম্বন্ধে কিছু বলে না। 2009-এর পর এসছে, কেউ তো একজন কংগ্রেসের কোনো মহিলা এমপি তো কংগ্রেসের কোনো এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে। এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। এই মহিলা এমপি আমার মেয়ে নিয়ে কথাবার্তা বলেছে,
এই মহিলা এমপিকে সবসময় সে যত টাইম চাইবে সেই টাইম দিতে হবে। ওর রাগ হচ্ছে আমি কেন ওয়াকআপ বিলে বলেছি। যে এমপি নির্বাচনের সময় বলে ড্যাশ ড্যাশ ইজ মাই এনার্জি, সবাই সে ভিডিও দেখেছো, তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট ভদ্রভাবে ব্যবহার এক্সপেক্ট করতে পারো? দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু এইসব অসভ্য মহিলা এমপিকে সহ্য করবো না। মহিলা বলে এই নয়, সুন্দরী মহিলা বলে এই নয়, আর ইংরেজি ফটফট ফটফট করে করতে বলে এই নয়, যে কোনো পুরুষকে অসম্মান করতে পারে তারা। ইন্টারন্যাশনালি ফেমাস না, আমরা তো এই গ্রামের মধ্যে বড়জোর দিল্লি পর্যন্ত, লন্ডন আমেরিকা যাও তবে না বুঝবে। না নিচ্ছি না, নেব না, এখন নেব না। তোমরাও জানো আমিও জানি কেসে। দেখুন অনেকগুলো হিন্টস দিয়েছেন, বিশ্বাস করুন পৃথিবীতে মানে ছোটোবেলার থেকে এখন পর্যন্ত যত হেঁয়ালি শুনেছি তাতে বোধহয় এইটা সহজতম হেঁয়ালি। এতগুলো হিন্টস দেওয়ার বিশ্বাস করুন জাস্ট দরকার ছিল না। আপনারাও সবাই বুঝে গেছেন, আমরাও সবাই বুঝে গেছি, গোটা পশ্চিমবঙ্গের লোক বুঝেছেন, দিল্লির লোক বুঝেছেন, এই বিভিন্ন কেন্দ্রগুলো তাদের লোক বুঝেছেন। এই যে মাটির প্রতিমাটি যে কে, যার অবয়বটা আপনারা দেখলেন, মুখের জায়গাটা ফাঁকা, সেটার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় জাস্ট কোনো মানে শুধু নামটা বলা ছাড়া আর কিচ্ছু বলতে বাকি রাখেন। ফলে আপনারা সবাই বুঝে গেছেন কার কথা তিনি বলছেন। দেখুন তৃণমূল সাংসদদের গ্রুপের যে চ্যাটটা প্রকাশ্যে এসছে তাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই মহিলা সাংসদকে ভার্সেটাইল ইন্টারন্যাশনাল লেডি বলেছেন, যার বাংলা করলে দাঁড়ায় বহুমুখী প্রতিভাসম্পন্ন আন্তর্জাতিক মহিলা। সাংসদকে তা বুঝতে এরপরেও এতগুলো কথার তো দরকার ছিল না, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কি দাঁড়ালো? এক, কল্যাণ বললেন যেদিন ঝামেলা হয়েছে সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টা জানানো হয়েছে। আর কি বললেন? মমতা বন্দ্যোপাধ্যায় যা চান সেটাই হয়। এটা অবশ্য কোন ইস্যুতে কোন বক্তা কি বলবেন বা বক্তার নামটা বা কতক্ষণ তিনি বলবেন সেই স্থির করার বিষয়ে তিনি বলেছেন, কিন্তু অদ্ভুতভাবে অন্য ক্ষেত্রে ব্যাপারটা মিলে যাচ্ছে কিনা আমরা জানি না, কারণ তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপারসনও মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজনৈতিক মহলে চালু ধারণা কি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখনই মুখ খোলেন, বলা ভালো মুখর হন, তখন তার মুখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলোই বেরোয়। দল তাই রীতিমতো দ্বন্দ্বে রয়েছে। বললেন তো বললেন, কার কথা বললেন? নিজের কথা না অন্য কারোর কথা? দেখুন কল্যাণ যে মহিলা সাংসদের সাথে ঝামেলায় জড়িয়েছেন সেটা তাহলে কার ইচ্ছে? তার নিজের ইগোর লড়াই, নাকি ওপর থেকে কোনো ইঙ্গিত ছিল? দেখুন মহিলা সাংসদের নাম আমরা নিন, কল্যাণও শুধু ওই নামটুকুনি উজ্জ্বল রেখেছেন, মানে টেকনিক্যালি ক্যারেক্ট থাকার চেষ্টা করেছেন আর কি। এত কিছু বলার পর আর নামটা বাকি রাখলেনই বা কেন? কারণ রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়ায় ওই মহিলা সাংসদের নাম প্রকাশ্যে এসছে, এমনকি তৃণমূল মুখপাত্র নামটা প্রকাশ করে ফেলেছেন। যাকে বোঝাচ্ছ তুমিও বুঝছো আমিও বুঝছি, ইন্টারন্যাশনালি ফেমাস না, আমরা তো এই গ্রামের মধ্যে বড়জোর দিল্লি পর্যন্ত। একজন মহিলাকে যে ভাষায় উনি আক্রমণ করেছেন নিজের দলের মহিলাকে, তারপরে বুঝতে বাকি থাকে যে উনি অন্য দলের মহিলা বা সাধারণ মহিলাদের কি চোখে দেখে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন মহুয়া মৈত্র সম্পর্কে, একদিকে অসংবেদনশীল কথা, আমাদের রাজনৈতিক বিরোধী বলেও কোনো মহিলা সম্পর্কে এরকম কথা কারোরই বলা উচিত নয়। আবার এইটাও ঘটনা, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন আমাদের পার্টির নেত্রী দীপশিতা সম্পর্কে, ওনার মেয়ের চেয়ে বয়সে ছোট একটা মেয়ে লোকসভা ভোটে লড়াই করছিল, তার গায়ের রং তুলে তাকে নোংরা কুৎসিত আক্রমণ করেছিলেন, তখন এই মহুয়া মৈত্র থেকে শুরু করে এদের সবাই সবকটা মুখে কুলু বেটেছিল। আমি সাংসদ হিসেবে লক্ষ্য করেছি মহুয়া মৈত্র অত্যন্ত ওয়েল প্রিপেয়ার্ড হয়ে সংসদে আসেন এবং যে বক্তব্যটা রাখেন সেটা কল্যাণ ব্যানার্জির চেয়ে অনেক চোখা এবং অনেক পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য। যে আমি মহুয়া মৈত্রকে যতটা পার্লামেন্টারিয়ান হিসেবে দেখেছি তাতে উনি কল্যাণ ব্যানার্জির অনেক উপরে। এই তৃণমূলের সংসদীয় দলই কিন্তু এক কাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে লোকসভা রাজ্যসভায় সম্পূর্ণভাবে এক কাট্টা হয়ে যখন পারফর্ম করে তখন একদম এক পরিবারের মতো। একটা সেশন আসবো না, দেখে নেবে তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স কি পার্লামেন্টে, করে ডাকলে তো হবে না। নিশ্চয়ই এটা তখন একটা পাবলিক হয়ে গেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই।
কোথাও একটা মতপার্থক্যের জায়গা হয়েছে। ওদের বলা হয় না। যারা ওখানে আছেন মানে মহুয়াও অত্যন্ত দক্ষ সাংসদ, ফলে এদের মধ্যে কি হচ্ছে কোথাও একটা বিতণ্ডা হয়েছে। আমি এ নিয়ে একটি মন্তব্যও করবো না, শুধু একটাই কথা বলছি, বড় পরিবার হয়ে যায় মিটে যাবে। 2, আমাদের দলের নেতৃত্ব গোটা বিষয়টি জানেন, এই বিষয়টা তারা দেখছেন। বিশ্বাস করুন আমার কুণাল ঘোষকে এই জন্য অসাধারণ লাগে। ভদ্রলোক যখন গম্ভীর থাকার চেষ্টা করে না, মুখের মধ্যে হাসিটা জাস্ট চেপে অদ্ভুত একটা খেলা করে আর কি। এবং তার মধ্যে ভাবুন এই বাজারে তিনি দলের এক কাট্টা থাকার কথা বলেন, সংসদীয় দলের, এই সংসদীয় দল যে সংসদীয় দল সম্পর্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী কী করলেন এবং জাস্ট এরকম ভাবা যায় না, জানেন তো। হ্যাঁ, কি অদ্ভুত অদ্ভুত ব্যাপার। এবং তারপরেও কুণাল ঘোষ বলছেন দলের শীর্ষ নেতৃত্ব ব্যাপারটা জানেন, নামটা বলেই বলছেন এবং বিষয়টা দেখছে। এবার মানে হয় শুধু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন অথবা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক দুজনেই জানেন। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বললেন একদিন তিনি না থাকলে সংসদে তৃণমূলের পারফরমেন্স কী হয় দেখবেন, এটার মধ্যে মানে তার কি খেয়াল ছিল যে তাদের সংসদীয় দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেও একজন থাকেন? মানে তিনি কি তাকে ইনক্লুড করে বললেন নাকি এক্সক্লুড করে বললেন? জাস্ট জানতে ইচ্ছে করছে আর কি। আসলে গোটা ব্যাপারটা না ওই ডিম আগে না মুরগি আগের মতো প্রশ্নে গিয়ে থমকে যাচ্ছে খালি। শীর্ষ নেতৃত্ব জানে তো বুঝলাম, ঝামেলার আগের থেকে জানে নাকি শীর্ষ নেতৃত্ব গোটা ব্যাপারটা জানেন বলেই কল্যাণ ঝামেলাটা করেছেন? কল্যাণের মুখের কপাট কিন্তু কথায় কথায় খোলে না। আইনজীবী, দেখুন আইনজীবী হিসেবে তিনি কতটা দুধে সেটা বোঝা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা শুনে। তিনি তো প্রাক্তন বিচারপতি, এবার সেই সময় তার সাথে জব্বর টক্কর হতো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুসম্পর্ক অসাধারণ লেভেলের ছিল। সেটা এখন ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যগুলো শুনেই তো বুঝতে পারলেন। তার থেকে কোথাও গিয়ে মহুয়া মৈত্রকে তিনি অনেক গুণ এগিয়ে রাখলেন সাংসদ হিসেবে। সে যাই হোক, যেটা যে যার মতো করে চান্স পেয়েছেন, নিজের তাদের হিসেব চুকিয়ে নিয়েছেন আর কি। এটাই নিয়ম আর কি, চান্স পাওয়ার অপেক্ষা সবাই। এত এরকম সুযোগ সন্ধানী ফুটবলার যদি ভারতীয় দলে থাকতো না, যখন তখন মানে ব্রাজিলকে 5 গোল মেরে দিত। সে যাই হোক, ওই বললাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখের কপাট কখন খোলে? আরেকটা প্রশ্ন, কথায় কথায় তো খোলে না, ওই বললাম নির্দেশ পেলে তবে খোলে। নাহলে দেখুন এত উত্তেজিত অবস্থা, তাকে গ্রেফতার করতে বলেছে বলে তিনি চিৎকার করে উঠলেন, কি সব বিজাতীয় আওয়াজ টাওয়াজ করলেন আর কি, সব কিছু করলেন, কিন্তু কিরম নিয়ন্ত্রিত, কন্ট্রোলড। একবারও মুখ দিয়ে ওই মহিলা সাংসদের নাম কিন্তু তিনি নেননি, কিন্তু একজনের নাম তিনি যেচে নিয়েছেন। মানে তিনি বলতে চেয়েছেন বলেই বলেছেন। তিনি বিজেপির থেকে তৃণমূলে এসে সাংসদ হওয়া ব্যক্তি, কীর্তি আজাদ, 83 বিশ্বকাপ জয়ী টিমের সদস্য। তিনি কি এই ভিডিও আর চ্যাট প্রকাশ করেছেন? এবার এটা যদি হতে হয় যেরকম ইঙ্গিত দিয়েছেন কল্যাণবাবু, তাহলে ধরতে হবে কীর্তি আজাদের সাথে অমিত মালব্যর যোগাযোগ রয়েছে। অমিত মালব্যই তো এগুলো ফাঁস করেছেন। কিন্তু কল্যাণ তো বললেন দলের ভেতর রাজনীতি করায় কীর্তি আজাদকে বহিষ্কার করেছিল বিজেপি। এবার বহিষ্কৃত নেতার সঙ্গে রেজিমেন্টেড পার্টি যোগাযোগ রাখে নাকি বহিষ্কারটা সেটাও লোক দেখানো ছিল? বলা যায় না, রাজনীতি সব সম্ভব। তাহলে তো এটাও প্রশ্ন আসবে, বিজেপি কি কীর্তি আজাদকে তৃণমূলে মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে এক্সপোর্ট করেছে, বসিয়ে দিয়েছে? কীর্তি আজাদ কি বিজেপির ট্রয়ের ঘোড়া, নাকি কীর্তি আজাদকে এগিয়ে দিয়ে আসলে অন্য কাউকে আড়াল করা হচ্ছে? মানে কল্যাণের সঙ্গে সরাসরি কথোপকথনে জড়িত হচ্ছেন কীর্তি আজাদ, এটা তো পরিষ্কার আমরা দেখলাম। নিজে যেখানে জড়িত সেই চ্যাট কেউ বাইরে ফাঁস করে নাকি? সেটা তো ফাঁস হয়ে গেল। এবার রাজ্যসভা লোকসভা মিলিয়ে তৃণমূলের মোট সাংসদের সংখ্যা 40-এর ওপর। এই মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে বাদ রাখবো? মানে ধরুন আমরা কাউকেই বাদ রাখলাম না, ওই বলে না গোয়েন্দারা বলেন, যখন ফেলুদা বলতেন
কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়, সেরকম ওই ফাঁস তার মানে 40 জনের যে কেউ ফাঁস করতে পারেন। দেখুন কয়েকদিন আগে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি আলাদা দল তৈরির চেষ্টা করছেন। অভিষেকও নেতাজি ইন্ডোরের সভায় বলেছিলেন তিনি বেঈমান নন। আজ বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হয়েছে। সেই ওয়াকফ বিলের বিরুদ্ধে সামনের সারিতে থেকে তৃণমূল কংগ্রেস লড়ছে। আরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো এই নিয়ে সেই উত্তেজিত হয়ে গিয়ে হাত পাত কেটে কী সব কাণ্ড করেছিলেন। কিন্তু লোকসভায় এই ভোটাভুটির সময় তৃণমূলেরই তো 3 সাংসদ অনুপস্থিত ছিলেন। তাহলে কীর্তি আজাদই একমাত্র বিভীষণ, এই মীমাংসায় পৌঁছানোটা একটু তড়িঘড়ি একটা সিদ্ধান্ত হয়ে যাচ্ছে না? বিশেষ করে মহিলা সাংসদের নামটা উজ্জ্ব রেখে কল্যাণ যখন কীর্তির নামটা প্রকাশ্যে নেন, তাহলে তো সংসদীয় এই সন্দেহটা আরও জোরালো হয়। মানে সব ব্যাপারগুলো বললাম না, এত সহজে চটজলদি হিসেবগুলো মিলে যাচ্ছে, সব একে একে 2 হচ্ছে, কিছুতেই 3 হচ্ছে না। রাজনীতিতে এত সহজ সরল কিছু হয় নাকি? ঠিক তার আগের দিন কীর্তি আজাদ কয়েকজন মহিলা এমপি এবং 2-4 জন মেল এমপি একটা চিঠিতে সিগনেচার নিয়েছিল। সিগনেচারটা নেওয়ার পর সিগনেচারটা বলেছিল চিঠিতে অ্যাড্রেস টু দি স্পিকার। সেইখানে লিখেছিল যে চিত্তরঞ্জন সন্দেশ একটা দোকান আছে না চিত্তরঞ্জন পার্কে, তার একটা কাউন্টার পার্লামেন্টের ক্যান্টিনে খোলাও। যে মুহূর্তে আমি জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি, না এটা হতে পারে না। পার্টি না অন্য কথা, পার্টির উইদাউট কনসেন্ট কে দোকান খুলবে এটা কি করে হয়? আর আমরা তৃণমূল কংগ্রেস প্রাইভেট ব্যবসাতে কখনো আমরা ইন্টারেস্টেড নই। চিঠি জমা দিতে পারেনি, ন্যাচারালি রাগ তো আমার উপর জন্মেইছে। কে জানে কোথায় কার কি কথাবার্তা হয়েছিল। যে এমপি এই সমস্ত পলিটিক্সটা করছে, ইন্টারনাল পলিটিক্স, সেই এমপি বাইরের স্টেট থেকে এসছে এবং অন্য দল থেকে এসছে এবং অন্য দলের রাজনীতি করতে বলে সেই দল থেকে বিতাড়িত হয়ে গেছিল। কবে 40 বছর আগে বড় ক্রিকেট প্লেয়ার হয়ে গেছিলাম, এখন আর বাজারে কিছু নেই বলে গরম করে খেলবো, তাও হতে পারে না। যাকে ইচ্ছে গরম দেখানো যায় না, ইমোরাল কাজ করা যায় না। এটা তৃণমূল কংগ্রেস। 3টা মেজর পয়েন্ট দিয়ে দিলেন। যাই বলুন, আজকে জাস্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দেখুন ওই বলে না যাহা নেই মহাভারতে তাহা নাই এই ভারতে, সেরকম যাহা নাই আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে তাহা নেই গোটা তৃণমূল কংগ্রেসে। আজকে তো তাই মনে হচ্ছে। কি গম্ভীর গম্ভীর বিষয়গুলোকে কিরকম পাট পাট করে সব সামনে এনে ফেলে দিলেন বলুন তো। 1 নম্বর বুঝিয়ে দিলেন সংসদে তৃণমূল সাংসদদের গুরুত্বপূর্ণ বহু কাজ থাকে, তার মধ্যেই কে কোথায় সংসদে ওই সন্দেশের দোকান খুলবেন এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এ সমস্ত নিয়ে তারা মাথা ঘামানোর সময় পান আর কি। দ্বিতীয়ত ওই কে কখন এসে কি করে দেবেন এই প্রাইভেট ব্যবসায় তৃণমূল খুব একটা মাথা ঘামায় না, এটা জাস্ট এইটুকুনি বলেছেন। প্রাইভেট ব্যবসায় তৃণমূল একদম মাথা ঘামায় না, তাহলে কোন ব্যবসায় মাথা ঘামায়? এই প্রশ্নটা কেউ না আবার করে বসে। মানে এই বিরোধীদের তো প্রশ্ন তোলার জাস্ট অবকাশ পেলেই হলো আর কি। এবং 3 নম্বর, ভাবুন এই রকম ইমোরাল বিষয় নিয়ে কোনো কিছু তৃণমূলের থেকে করা যায় না। এইটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। বিরোধীদের কিছু বক্তব্য থাকলে, আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনারা রাখতে পারেন, নিজেদের মধ্যে বুঝে নিন, নিজেদের বলে নিন, কিন্তু ছেড়ে দিন এই সমস্ত বিষয় থেকে। আবার নজর ঘুরে যাচ্ছে, আসল জায়গায় আসি। তৃণমূলে বিভীষণটাকে, উত্তরটা কিন্তু যত সোজাই লাগুক সোজা নয়, ভীষণ কঠিন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপাতত কীর্তি আজাদকে বিভীষণের তকমাটা দিয়েই ফেলেছেন। এবার কীর্তি আজাদ বা সৌগত রায়রা পাল্টা কল্যাণকে বিভীষণ বলতেই পারেন। এবার কেন বললাম সৌগত রায়ের কথা? আসছে অনেক কিছু ক্রমশ প্রকাশ্য। সৌগত রায় বলে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ভাবমূর্তির 12টা বাজাচ্ছেন। বিভীষণের মতোই ঘর শত্রু কল্যাণ এটা সৌগত ভাবছেন, আর কল্যাণ যথারীতি তিনি এর উল্টোটা ভাবছেন। এটা আর বলার দরকার লাগে নাকি? কিন্তু ভাবনাগুলো আপেক্ষিক হলেও ভাবনাটা কিন্তু স্ট্রং আছে, এটা মানতে হবে। মানে ভাবনাটার একটা বাস্তবতা রয়েছে, এটা দলও নিশ্চয়ই ভাবছে। তাই কল্যাণের জন্য দরজাটা খোলা হয়েছিল। এবার খোলা দরজায় কল্যাণ ঢুকেছেন, 4-6 মেরেছেন,
ফের দরজা বন্ধ হয়েছে। বুক খুলে কল্যাণবাবু হয়তো মুখের দরজায় খিল দিয়েছেন, মন উজাড় করে দেওয়ার পর বন্ধ। তার মানে মোদ্দা কথা হলো তৃণমূলে বিভীষণ আছে, এটা সবাই মিলে বুঝিয়ে দিয়েছেন। দুপক্ষই দুদিক থেকে বলেছেন, তো তার মানে আছে, কিন্তু কে সেটা নিয়ে নতুন করে রামায়ণ পাঠ করতে হবে। আমাদের একটা সুবিধা আছে জানেন তো, আমাদের যেরকম রামায়ণের মতো মহাকাব্য রয়েছে, তেমন মহাকাব্যিক ক্যারেক্টারগুলোও তো রয়েছে, আশেপাশেই রয়েছে, চোখে না পড়লেও চরিত্রগুলো কিন্তু মাঝে মধ্যে এমনভাবে হঠাৎ হঠাৎ এসে হাজির হয়, তখন আপনার দৃষ্টি আকর্ষণ করবেই করবে। আপনি না ভাবলেও আপনাকে ভাবাবে। ওই সুমনের গানটার কথা ভাবুন, তোমাকে ভাবাবোই ভাবাবো, সে তুমি মুখে যাই বলো না, তোমাকে আমি পথে নামাবো, যতই ঘরে বসে থাকো না। আপনি আমি না চাইলেও আমাদের ভাবাবেই তৃণমূলের ভাবমূর্তি কোনটা আর বিভীষণটাই বা কে, ভাবতেই হবে আপনাকে। সৌগত রায়ের জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে, সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি, নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। বিরোধীরা কোনো খোঁচা আমরা দেয়নি, দলের সংসদে এইভাবে এটা দুঃখজনক। উনি হয়তো বিজেপির থেকে পেয়েছেন, কমিশন পেয়েছেন এসব বলার জন্য। ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে। নারদার চোর, টাকা তো নিয়েছে, আর নারদার চোর হলে সেটা প্রমাণ করতে পারলো না, কারণ কোর্টে সরকার তো করতে পারেন। নারদার ভিডিওতে টাকা নেওয়ার ছবি প্রফেসর রায়কে তো আমরা দেখেছি সবাই, লটস অফ মানি বলে তিনি কিভাবে টাকা নিয়ে নিচ্ছেন। এখনো পর্যন্ত তো বলেননি যে সেই টাকাটা তিনি নেননি। তো তার ফলে নারদার ভিডিও দেখেই মানুষ সিদ্ধান্ত নেবে। এবং শুধু নারদার কথা, যখন আজকে এতদিন পর্যন্ত তার দলের লোক এই নারদার মামলাও সম্ভবত কল্যাণ ব্যানার্জি লড়েছেন, এবং তখন তিনি আদালতে হয়তো বলেছিলেন যেটা চুরির টাকা নয়, আজ সত্যি কথা বেরিয়ে আসছে। ভাবুন, নারদা স্টিং অপারেশনে কমিশন নিয়েছিলেন সৌগত রায়, এটা কে বললেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর বিজেপির থেকে কমিশন নিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এটা কে বললেন? সৌগত রায়। দুজনকে বিধলেন। এবার এই দুজনকে তৃণমূলেরই দুই বর্ষিয়ান সাংসদ। এবং দেখুন, দলের দুই বর্ষিয়ান সাংসদের বক্তব্যের মধ্যে কমন কি? কমিশন। মিলে গেছে তো? কমিশন শব্দটা মাথায় রাখবেন, এটা ঘুরে ফিরে খালি আসে। কমিশনের বিভিন্ন নাম টাম আছে আর কি, ওই কাটমানি ফাটমানি বিভিন্ন ক্ষেত্র, তার থেকে এই নিয়োগ দুর্নীতি টুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে এই কমিশন শব্দটা কিন্তু ঘুরে ফিরে আসে আর কি। তো যাই হোক, এটা ওনারাই বললেন, আমরা কিছু বলিনি, জাস্ট আপনাদের শব্দটা একটু কোট আন কোট করে দিলাম। এবার কমিশনের আরও অনেক ভূমিকা রয়েছে এই ক্ষেত্রে। কমিশন শব্দটা কিন্তু এখানেই থেমে থাকছে না। কোথায় গেছিলেন, কোথার থেকে এই ঝামেলার সূত্রপাত? আজকে এই জাতীয় নির্বাচন কমিশনে যাওয়া নিয়ে এই ঝামেলার সূত্রপাত, আবার সেই কমিশন। এবার সেই মানে ভাবুন, এই কমিশন থেকে কোন কমিশনে গোটা ব্যাপারটা গিয়ে পড়লো, মানে গোটা ব্যাপার মানে তৃণমূল গিয়ে পড়লো আর কি। মানে তীরটা ছোঁড়ার কথা ছিল কেন্দ্রের দিকে, নির্বাচন কমিশনের দিকে, অথচ সেই তীর একে অন্যকে ছুঁড়েছেন তৃণমূল নেতারা। আর মানে তৃণমূলের এই দুই সাংসদ দুজনের তীরে ধরাশায়ী। সংসদীয় কমিটিকে তাই জন্য আপাতত মুখে তালা দিতে বলা হয়েছে। মানে যা হয়, ওই তীর ফির বিঁধলে সেটা ব্যান্ডেজ করে লিউকোপ্লাস্টি তো লাগাতে হয়, তাই লিউকোপ্লাস্টি লাগিয়েছে। কিন্তু তীর তো ছোড়া হয়ে গেছে, রামায়ণ মহাভারত শুরু হয়ে গেছে। এবার রামায়ণ থেকে চোখ সরাতে মহাভারত, নাকি মহাভারত থেকে রামায়ণে শিফট করাতেই ঝামেলা, সেটা কিন্তু স্বয়ং ব্রহ্মাই জানেন। তৃণমূলে নারদ হওয়াটা অবশ্য নতুন কিছু না, সেটাও আবার আপনারা জানেন। কোনো বিপদ টিপদ হলেই দেখবেন কাকতালীয়ভাবেই এই নারদ শুরু হয়ে যায়। আবার বিপদটা থতিয়ে গেলে দেখবেন নারদও থেমে যায়। রামায়ণ মহাভারত এসব তো আমাদের মহাকাব্য, কিন্তু পুরাণ সেটাও তো কম ইন্টারেস্টিং না। আজকে আপনাদের একটা গল্প বলি, মুড বেসে গেছে জানেন, বিশ্বাস করুন। এই রকম দেখলে, এরকম কথা শুনলে লাজবাব। দেখুন, পুরাণ অনুযায়ী নারদ ছিলেন ওই ভগবান বিষ্ণুর পরম ভক্ত। এবার নারদ যাই করতেন বিষ্ণুর মতামতটা নিতেন, শ্রদ্ধা ভক্তির চরম ছিল তো, তাই জন্য আর কি। কিন্তু একবার সেই নারদই রেগে মেগে বিষ্ণুকে অভিশাপ দিয়ে বসেছিলেন। ভাবছেন তো কেন? বলছি,
নারদ একবার এক রাজকন্যাকে দেখে মুগ্ধ হয়ে যান। মুগ্ধ হতেই পারে, দেবতা বলে কি ভালো লাগবে না, লাগতেই পারে। এবার বিষ্ণুর কাছে গিয়ে একটু কনফিডেন্সের অভাব ছিল হয়তো, বিষ্ণুর কাছে গিয়ে আবদার করেছিলেন তাকে এমন রূপ দেওয়া হোক যা দেখে এই রাজকন্যা তার কাছে ছুটতে চলে আসে। কিন্তু বিষ্ণু ব্যাপারটা লাইটলি নিয়েছিলেন, মজার ছলে। তিনি নারদের মুখটাকে দেখবেন এরকম যারা সিনিয়র আর বসরা মাঝে মধ্যে মজা টজা করেন আর কি, তো বিষ্ণুও তাই করেছিলেন। তিনি নারদের মুখটাকে বাঁদরের মতো করে দিয়েছিলেন। এবার নারদ তো সেটা খেয়াল করেননি, আয়না টায়না দেখেনি, ছিল না হয়তো, স্ট্রেট রাজকন্যার কাছে দৌড়ে গেছিলেন। তারপর যা হওয়ার প্রেস্টিজের দফা রফা। ফিরে এসে ইনসাল্টেড নারদ একদম রেগে খায়, স্বয়ং বিষ্ণু দেবতাকে অভিশাপ দিয়ে বসেছিলেন। আর সেই অভিশাপের বসেই নাকি হনুমানের জন্ম হয়েছিল, সেটা পরের পার্ট, রামায়ণে আছে। কিন্তু আপাতত আমাদের চোখের সামনে তৃণমূল আছে। কর্মী, সমর্থক, নেতা, মন্ত্রী, সাংসদ সবাই তো দলকে ভগবান বলে মানেন। তৃণমূল আর নেতা নেত্রীদের সম্পর্কটা তার মানে অনেকটা ওই ভক্ত আর ভগবানের সম্পর্কের মতোই। এবার কল্যাণ বা সৌগত রেগে গিয়ে যে সমস্ত কথা বলে ফেলেছেন, তাতে কি আলটিমেটলি দলকেই সাপান্ত করা হয়ে যাচ্ছে না? ভাবুন একবার। নইলে এত পুরনো নারদা অস্বস্তি ফের ফিরে এলো কেন? এবং তাও আবার সৌগতই বললেন, বিরোধীরা নয়, তাদের নিজেদেরই ছোঁড়া তীরের মাধ্যমে ফিরে এলো। 2016, 17, 18 কথা ভাবো না, যখন চোর 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 করতো, নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বসে থাকতো, সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে। ভাবমূর্তি নষ্ট তো সৌগত রায়রাই করেছে নারদার থেকে। কলি ঘোষ দস্তিদার, প্রসূন ব্যানার্জি সবার বিরুদ্ধে সিবিআই নারদার মামলা করেছিল। সিবিআই কোনো চার্জশিট দেয়নি। তার ফলে কল্যাণ নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি, পার্টিরও ক্ষতি করেছে এবং নিজের আইনের জ্ঞানের অভাব পরিষ্কার করেছে। আচ্ছা, একটা কথা মনে করে দেখুন তো, নারদা স্টিং অপারেশনটা ফাঁস হয়েছিল কখন? 2016 বিধানসভার আগে। নারদায় তৃণমূলের 4 হেভিওয়েট গ্রেফতার হয়েছিলেন কবে? পরের বার, মানে 2021 বিধানসভার পর। 2016-তে তৃণমূলে থাকলেও শুভেন্দু অধিকারী, শঙ্কু পণ্ডারা ওই 21-এর নির্বাচনে বিজেপি শিবিরে চলে গেছিলেন। এবার 21 সালের পরের নির্বাচন কবে? সামনের বছর 26-এ। অদ্ভুতভাবে দেখুন, নারদা কোথাও গিয়ে হয়তো এই যেভাবে এসে গেল, আবার যে মনে হচ্ছে বিধানসভা নির্বাচনের সাথে নারদার একটা অদ্ভুত সম্পর্ক আছে। অথচ দেখুন, নারদা মামলাটা নতুন করে গতি পায়নি, বিরোধীরাও তোলেনি। তারপরেও 26-এর বিধানসভার আগে ইস্যুটা কে খুঁচিয়ে তুলল? তৃণমূলই। যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই খুঁচিয়ে তুলছে। এটা যদি একবার মাথার মধ্যে আসে তাহলে তো একটু গভীরে যান, আরও গভীরে যান বলতে হয়। মানে ভাবুন, নারদা ইস্যু কখন তোলা হলো? যখন ধর্মীয় সমীকরণের লড়াই চলছে, হিন্দু বনাম মুসলমানের ভাগ বাটোয়ারা চলছে। সেই সময় এমন একটা ইস্যু সামনে আনা হলো যে ইস্যুটা অলরেডি হাতিয়ার করে বিজেপি ব্যর্থ হয়ে গেছে। মানে দুর্নীতি ইস্যু ভোটে ব্যর্থ, এটা তো প্রুভড। 19-এর লোকসভা আর 21-এর বিধানসভা ভোটের তো প্রধান অস্ত্রই ছিল ওটা, দুর্নীতি। চোর চোর স্লোগানই ছিল বিজেপির হাতিয়ার। এবার সে তো ভোতা। যে হাতিয়ার পরীক্ষিতভাবে ভোতা হয়েছে, সেই হাতিয়ার চাকরি বাতিলের ইস্যুতে ব্যবহার করতে হলেও ফুল দমে তো ঝামাতে পারছে না গেরুয়া শিবির। সেটা তো আমরা দেখতে পাচ্ছি। কোথাও গিয়ে জানো এটা আগ্রহ নেই, হালকা ধরতে হয়। তাই ওই বললাম না, মনসার মতো বাঁ হাতে ফুল ছোড়া। দেখুন, নবান্ন অভিযান টভিযান এ সমস্ত বলা হচ্ছে, পেন্ডিং রয়েছে, হবে, কিন্তু তার থেকে অনেক বেশি শান দেওয়া চলছে ধর্মের রাজনীতিতেই। বিজেপি নেতারা এই মুহূর্তে তো ধর্ম ছাড়া এক চুলও নড়ছেন না। এই অধর্ম সম্পর্কিত কোনো বিষয় তাদের মাথায় নেই। আর এখানেই নারদা ইস্যুটা সামনে চলে আসার কারণটা বুঝতে হবে। ইস্যুটা তৈরি হওয়া বা ইস্যুটা সামনে আসা সবই কি তার মানে রাজনীতির প্রয়োজনে? আর রাজনীতি কারা করেন? রাজনীতিকরা, রাজনৈতিক ব্যক্তিত্বরা। এবার রাজনীতির কারণে চোর বা চুরি
এই ব্যাপারগুলো কিন্তু মাঝে মধ্যে একটু ব্যক্তিগত হয়ে যায়। এক্ষেত্রেও তো তাই হয়েছে, দরজা খোলা হয়েছে, দরজা দিয়ে ঝড়ের হাওয়া ঢুকেছে, এবার সেই হাওয়ায় যদি একটু আধটু ঘর অগোছালো হয়, এলোমেলো হয়, হোক না, কি আছে, আবার সামলে নেওয়া যাবে। এই কতটা লাগে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবে। লোকে সব ছেড়ে কিন্তু ঝড়ের দিকে মনোযোগ দেবে। যার বাড়িতে ঝড় ঢুকলো সে একটুখানি ঝেড়ে ঝুড়ে ঠিক করে নিচ্ছে বলে নিশ্চিন্ত, আমার বাড়ি পোক্ত আছে, কিচ্ছু হবে না। কিন্তু লোকে দেখলো ওরে বাস ঝড় উঠেছে, এবার ঝড়ে বক মরলে মরুক, ঘর বাড়ি একটু ওলট পালট হলে হোক, এর চেয়ে আর বেশি কী হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঝড়টা কি এই অঙ্কেই এলো? মানে ইস্যুটা বদলে যাওয়া দরকার ছিল, সেই জন্যই কি এলো? কিন্তু বিজেপি তো আরও ধারালো অস্ত্রে শান দিচ্ছিল, সেই জন্যই কি তুলনায় ভোঁতা অস্ত্র তাদের হাতে জোর করে গুজিয়ে দেওয়া হলো। আর একটা ভালো জিনিস হয়, চোরগুলো সব একসঙ্গে বেশ সুন্দর এক জায়গায় চলে এসছে। কেউ এর কাছে গিফট দিচ্ছে, কেউ লন্ডনে যাচ্ছে, কেউ নারদার টাকা খাচ্ছে, কেউ অমুকের টাকা খাচ্ছে। বলতে পারবো না উনি কার কথা বলছেন, কিন্তু ওনার সেন্টেন্সটা মানে উনি যেটা বলেছেন আর তুমি যেটা বলছো সেটা কিন্তু এক। কে কি বলছেন আমরা জানি না, আমরা শুধু শুনছি। দেখুন কি বললেন তো আমরা শুনলাম। সদ্য লন্ডন ঘুরে এসছেন মুখ্যমন্ত্রী, এবার তার সফর সঙ্গী হিসেবে তৃণমূলের বেশ কয়েকজন নেতা নেত্রী গেছিলেন, তাদের মধ্যে কুণাল ঘোষও ছিলেন, সাংবাদিক হিসেবেই হয়তো গেছিলেন আর কি। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলতে পারেন সেটা নিয়ে তো ভাবার একটা প্রয়োজন রয়েছে। এবার আমরা দেখুন এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা নর্মালি করি, এটা রাজনৈতিক লোকেদের কাছেই জেনে নিতে চাই, কারণ রাজনৈতিক লোকেরা কি বলতে চাইছেন, ওই বলে না সাপের হাঁচি বেঁধে চেনে, সেরকম রাজনৈতিক নেতাদের বক্তব্য তার মানে বই রাজনৈতিক নেতারাই। কুণাল ঘোষের কাছে সেই জন্যই জানতে চাওয়া হয়েছিল। আর এমনি এমনি তো না, দুটো কারণও ছিল। প্রথমত তিনিও লন্ডন ঘুরে এসেছেন, আর দ্বিতীয়ত তার সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক সেটা কিন্তু মন্দ না, সম্পর্কটা পাত্র সে নয় মন্দ, সেরকম ব্যাপার আর কি। তার প্রমাণ এটা আছে তো, ইদানিংকালেই মনে করে দেখুন, কয়েক মাস আগে এই কুণাল ঘোষ নিজের মুখে বলেছিলেন ওই আরজি কর আন্দোলনের কারণে রাজ্যের সরকার এবং শাসক দল যখন কোণঠাসা, তখন তাকে বাদ দিয়ে আর যে তৃণমূল নেতাকে নিয়মিত ময়দানে দেখা গেছে তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি ভেতরে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাইরে, বা উল্টোভাবেও দেখতে পারেন, শ্রীরামপুরের আইনজীবী সাংসদ কোর্টের ভেতরে লড়েছেন আর তিনি বাইরে লড়েছেন। এবার কুণাল ঘোষের এই কথার মানে কি হতে পারে? তিনি এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনে একে অপরের পরিপূরক, কাউন্টার পার্ট। এবং এই কথার পর আমরা বুঝেছিলাম জহুরি জোহর চেনে সেরকম আর কি। হ্যাঁ, কুণাল ঘোষ চেনেন কল্যাণকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সুখের পায়রা নন, সেই সার্টিফিকেট কুণাল ঘোষ দেওয়া মানে তাদের দুজনের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধা টদ্ধার সম্পর্ক আছে, এটা তো ধরে নিতেই হবে। সেই জন্যে আমরা কুণাল ঘোষের কাছেই জানতে চেয়েছিলাম যে একটু বুঝিয়ে দিলেই ভালো হয়। কিন্তু মুশকিল হলো তিনি তো ব্যাপারটা একটু এড়িয়ে গেলেন, ফলে প্রশ্নটা অমীমাংসিত থেকে গেল। কিন্তু দেখুন, যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে সব চোর এক জায়গায় হয়েছে, এমনকি লন্ডন থেকেও ঘুরে এসছে, সেটাকে যখন কুণাল ঘোষ এড়িয়ে যাচ্ছে, তখন ধরতে হবে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই সাম্প্রতিক লন্ডন সফরকে বোঝাতে চাননি। কিন্তু যাই হোক, মানে একটা বাংলা জিনিস তো আমরা বুঝতে পারলাম, কে কি সেটা নয় তারা পরিষ্কার করে দিলেন না, কিন্তু আমরা বুঝতে পারলাম চোর চেনা সোজা কথা না। এবার দেখুন, এটা তো সাম্প্রতিককালে সবাই হাড়ে হাড়ে টের পেয়েছেন। যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন, অর্থাৎ যারা চাকরি চুরি করেছিলেন, মানে অযোগ্য, তাদের আলাদা করা যায়নি বলেই তো সুপ্রিম কোর্ট ওই এক লপ্তে চাল কাঁকড় সব শুদ্ধ, মানে ঢাকি শুদ্ধ বিদায় করা যাকে বলে, সেরকম 26,000 শিক্ষা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দিয়েছে। যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের সমালোচনা পর্যন্ত করেছিলেন। সুপ্রিম কোর্টের রায়ের পেছনে যে অন্য উদ্দেশ্যও থাকতে পারে, সে কথা তো সেই জন্য মুখ্যমন্ত্রী অকপটে বলেছিলেন। গোল্ড মেডালিস্ট আছে, তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে, সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলবার অধিকার আপনাদের দিল কে? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই, সেই খেলাটা কে খেলেছেন?
একজন প্রধান বিচারপতি স্টে করে দিচ্ছেন। আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে, উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন, এটাই আমরা আশা করি। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, এটাই আমরা আশা করি। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। কাল যে সুপ্রিম কোর্টের ওপর রাগ করেছিলেন মুখ্যমন্ত্রী, আজ সেই সুপ্রিম কোর্ট বা সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন জানতে ইচ্ছে করছে। কারণ আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, সেই বেঞ্চ যাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেই বেঞ্চ যারা 26,000কে একসঙ্গে খারিজ করে দিয়েছিলেন, সেই বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে এ যাবৎকালের সব থেকে বড় স্বস্তিটা দিয়েছে। যে 2016 এসএসসি মামলায় যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি বলে প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট প্যানেল বাতিলের নির্দেশ দেয়, সেই এসএসসি মামলা চলাকালীনই তো ওই সুপার নিউমেরারি মানে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে পরিস্থিতি সামাল দিতে চেয়েছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন একজনেরও চাকরি যেতে দেবেন না, মানে যারা আছে তারা থাক, অযোগ্য হলেও থাক। এবং যখন তারা মামলা হয়েছিল তখন তো বিষয়টা ছিল এটাই, রাজ্য সরকার অযোগ্যদের আড়াল করতে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করছে। এটাই রাজ্য সরকারের ঘোষিত অবস্থান ছিল, কারুর চাকরি যেতে দেওয়া যাবে না, এবং সেই জন্যই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হচ্ছে। মানে অযোগ্যদের চাকরি দিতে গিয়ে যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে। যোগ্য চাকরি প্রার্থীরা রোদ জল বৃষ্টিতে ধর্ণা দিচ্ছেন, আদালত থেকে নিয়মিত এই সমস্ত কথাগুলো তো শুনতে হচ্ছিল রাজ্য সরকারকে। নিশ্চয়ই শুনতে শুনতে রাজ্য সরকার ভেবেছিল একটা বিকল্প রাস্তা খোঁজা দরকার। কনস্ট্যান্ট একটা কাঁটা হয়ে যদি খোঁচাতে থাকে সেটা তো কারোর পক্ষে খুব স্বস্তিদায়ক না। সুতরাং ওই দুকুল বাঁচানো সম্ভব এরকম একটা রাস্তার খোঁজ করেছিল সরকার। সেই ভাবনা চিন্তা থেকেই তো এই অতিরিক্ত শূন্যপদ, সুপার নিউমেরারির ভাবনা। 6,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি তৈরির সিদ্ধান্ত হয়েছিল। শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারিও করেছিল, রাজ্য মন্ত্রিসভা তাতে অনুমোদনও দিয়েছিল, কিন্তু হাইকোর্ট সেটাকেও বলে দিয়েছিল বেআইনি, এবং সেখানে থেমে থাকেনি। এর পরেরটা তো সব থেকে চাপের বিষয় ছিল। বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ বলেছিল এই অতিরিক্ত শূন্য পদ গঠনের সিদ্ধান্তটা আদৌ আইনি নয়, সুতরাং সিবিআই তদন্ত হোক এবং প্রয়োজনে সিবিআই মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও তো হাইকোর্ট জানিয়েছিল। আজ সুপ্রিম কোর্ট হাইকোর্টের সেই সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছে। এবার কেন খারিজ করলো সেটা বলতে গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ একটা জিনিস খুব পরিষ্কার করে দিয়েছে। গোটা বিষয়টার অতীত অভিজ্ঞতা বা অতীত যা নিদর্শন রয়েছে সেগুলোর থেকেই এক্ষেত্রেও এমন কোনো সিদ্ধান্ত বা এমন কোনো উদাহরণ তারা তৈরি করতে চান না যাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত লাগে, যে বিষয়টাকে আমাদের আইন প্রণেতারা সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। মারাত্মক ডেঞ্জারাস ঘটনা হয়ে যাবে। সিবিআইকে যদি পাওয়ার দিয়ে দেওয়া হয় ক্যাবিনেটের ইয়েকে ইনভেস্টিগেট করবে, তো মারাত্মক ইনসিডেন্ট হয়ে যাবে, ডেঞ্জারাস প্রেসিডেন্ট। এটা ওরাল অবজারভেশন ছিল, তাহলে কোনো ক্যাবিনেটই কাজ করতে পারবে না, তাই জন্য অর্ডারটা খারিজ করেছে। ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্তের যে আদেশ দেওয়া হয়েছিল সেটাকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। বলেছেন যে ক্যাবিনেট একটা বডি, তারা যে একটা ডিসিশন নিয়েছে সেই ডিসিশনটার পেছনে ক্রিমিনালিটি আছে এটা ভাবার কোনো কারণ নেই। যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্ডেড আনটেন্ডেড ভাবছিল, তো যাই হোক ওদের যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টের রিট পিটিশন পেন্ডিং আছে, তাতে বিচার হবে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে না। ইন দ্য মিন টাইম এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটাকে স্টে করলেন সুপ্রিম কোর্টে, খুব ব্যালেন্সড অর্ডার। শুধুমাত্র সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের যে উইজডম সেটার এগেনস্টে যে সিবিআই তদন্ত, সেই সিবিআই তদন্তটিকে স্থগিত রেখেছে, সেটা খারিজ করেছে। মানে আইনজীবীদের বক্তব্য শুনলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফেরদৌস স্বামী কি বললেন। এটার মাধ্যমে তারা পরিষ্কার করতে চাইলেন যে ওই একটা জিনিস তো পরিষ্কার যে এটা ওই রাজ্য সরকারের বিরুদ্ধে মানে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তটা খারিজ হয়েছে, এটা ফিক্সড। এবার বিকাশবাবু বা ফেরদৌস শামীমের বক্তব্য অনুযায়ী ওই সুপার নিউমেরারি নিয়ে বাকি যে ভাবনাটা বা সেটার মানে কতটা যৌক্তিক বা অযৌক্তিক সেই বিষয় সংক্রান্ত বিষয়টা এখনও পেন্ডিং রয়েছে।
বিষয়টা অযৌক্তিক হলেও ওই খারিজ নিয়ে 26,000-এর খারিজ নিয়ে চারপাশটা ক্রমশ উত্তপ্ত হচ্ছে, তখন অন্তত এই স্বস্তিটার জন্য তৃণমূল কি ওই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে একবার হলেও থ্যাংক ইউ বলবে না? রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কুৎসা, অপপ্রচার এবং চক্রান্তে সুপ্রিম কোর্ট জল ঢেলে দিয়েছেন, মুখোশ খুলে গিয়েছে এদের। দেখুন, মানুষ সহায় সম্বল হারালে না খড়কুটো আঁকড়ে ধরে। এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারাও তো এই মুহূর্তে ওই খড়কুটোই খুঁজছেন। তারা কি হয়তো ওই রাজনৈতিক দলগুলোকে এই মুহূর্তে ওই খড়কুটো বলেই ভাবছেন, হয়তো ভুলে গেছেন যে রাজনৈতিক দলগুলো আসলে মরীচিকা, মায়া। যাই হোক, এই মুহূর্তে সে সমস্ত বিবেচনা করার হয়তো মানসিক স্থিতি তাদের নেই। এদের একটা অংশই কাল নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ছিলেন, আর আরেক দল আজ বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে গেছিলেন। অর্থাৎ চাকরিহারাদের একটা অংশ তাদের দিকে আছে ভেবে যদি তৃণমূল স্বস্তি পায়, তাহলে বিজেপিও খুশি হতে পারে। আরেক দল তো আমাদের দিকে আছে। কিন্তু আর 5টা বিষয়ের মতো এক্ষেত্রে অন্তত ওই বাইনারি হওয়ার কোনো সম্ভাবনা নেই, জানেন তো। কারণ 26,000-এর চাকরি বাতিল হওয়ার পেছনে সিপিআইএমের বিকাশ ভট্টাচার্যের হাত যশ আছে বলে এক্ষেত্রে এমনিতেই বামেদের পার্টি করে দিয়েছে রাজ্যের শাসক দল। আর তারপর আজ পথে নেমেছিল এসএফআই। হাওড়ার জেলা শাসকের দফতর তারা ঘেরাও করেছিল আজ। কাল কলকাতায় মিছিল করবে আবার তৃণমূল। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তৃণমূলের ছাত্র যুবদের মিছিল যাবে। সেখানে কি বলা হবে? বলা হবে বিজেপি আর বামেদের চক্রান্তেই হাজার হাজার ছেলে মেয়ে কর্মহীন। কিন্তু কোন হাজার হাজার ডক্টর হাজরার জন্য ঠগ বাজতে গাঁ উজাড় হলো না, সে উত্তরটা আদায় করা অত সম্ভব নয়। কারা এটা করতে পারলো না, কাদের দায়িত্ব ছিল, সেটা জেনেও সম্ভবত এখন আর ওটা নিয়ে কেউ গোড়ায় যাওয়ার চেষ্টা করার মতো জায়গায় নেই। শুধু একটা জিনিস করার জায়গায় সবাই আছে, সেটা হচ্ছে রাজনীতি।